কেটে গেছিল লাইভ, দেখেন এখন কি অবস্থা। আসসালামু আলাইকুম। আরেকবার চলে আসলাম। আসলে প্রথমবার যেটা হয়েছে, লাইভটা কেটে গিয়েছিল সম্ভবত নেটওয়ার্ক ইস্যুর কারণে, এই জন্য পুনরায় লাইভটা আবারও দেওয়া হয়েছে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, সম্ভবত নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকমটা হয়েছে। তো আপনারা একটু পুনরায় আবারও জয়েন হয়ে যান। লাইভ কেটে গিয়েছিল, এখন কি সব কিছু ঠিকঠাক আছে কি না? লাইভটা অটোমেটিক্যালি কেটে গিয়েছিল শুধুমাত্র নেটওয়ার্ক ইস্যুর কারণে। এখন সব ঠিকঠাক আছে কি না একটু জানাবেন। এখন সব ঠিকঠাক আছে কি না একটু কাইন্ডলি জানান, কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। এখন একটু সবাই আমাকে একটু কাইন্ডলি জানাবেন এখন সব কিছু ঠিকঠাক আছে কি না। প্রথমেই আজকে একটু ঝামেলা হয়ে গেল, এটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। সবাই একটু দ্রুত এখন আবার পুনরায় সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, আগের বারের মতো সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। জি, সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। সব কিছু ঠিকঠাক আছে এখন না? এখন কি শুরু করা যেতে পারে কি না বলেন। এখন সব ঠিকঠাক আছে। যাই হোক, প্রথমবার যেটা হয়েছিল যে লাইভটা কেটে গিয়েছিল সম্ভবত নেটওয়ার্ক ইস্যুর কারণে, এবং সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম এই কারণে কেটে গিয়েছিল। তো যাই হোক, এখন আর কেটে যাবে না আশা করি। এখন সব ঠিকঠাক আছে তো না? আপনারা একটু জানান তো, আমি বুঝতে পারতেছি না এখন সব ঠিকঠাক আছে কি না। একটু রিচেক দিই। আচ্ছা, এখন ঠিকঠাক আছে, ধন্যবাদ। আপনারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন এখন সব ঠিকঠাক আছে। ওকে, ফাইনালি ঠিক আছে সব ঠিক আছে। তাহলে চলুন শুরু করা যাক। যেটা বলতেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন কি আসলে দেখেন, ম্যাটেরিয়াল নাউন যদি জানতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন, ইউ জাস্ট হ্যাভ টু লুক অ্যাট দ্য ওয়ার্ড ম্যাটেরিয়াল। আপনাকে শুধু ম্যাটেরিয়াল এই ওয়ার্ডের দিকে তাকাতে হবে। ম্যাটেরিয়াল মানে কি দেখেন, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে একটা পদার্থবাচক, মানে পদার্থবাচক কোনো বিশেষ্য, বুঝতে পারছেন? ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে আপনার
কি বলে এটাকে, যেটা পরিমাপ করা যায়, এই 3টা শর্টকাট মনে রাখবেন। ম্যাটেরিয়াল মানে উপাদান, ম্যাটেরিয়াল মানে আপনার পদার্থবাচক, ম্যাটেরিয়াল মানে হচ্ছে পরিমাপ করা যায়। ওকে, তার মানে যেই নাউনটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকেই বলি ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা বাজারে যাই, বাজার থেকে কিন্তু আমরা কি কিনি বলেন? বাজার থেকে আমরা রাইস কিনি, বাজার থেকে আমরা মাটন কিনি, তাই না? এরকম আমরা আরও কিছু কিনি বাজার থেকে আমরা সুগার কিনি। তাহলে এই যে বাজার থেকে আমরা চাল কিনি, মাংস কিনি, তারপরে চিনি কিনি, এগুলো কিন্তু আমরা কখনো গণনা করে কিনি না। এগুলো কিভাবে কিনি? এগুলো আমরা পরিমাপ করে কিনি। তো যেহেতু এগুলোকে আমরা পরিমাপ করে কিনি, তাহলে এগুলোই মূলত ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছেন? এগুলোই মূলত ম্যাটেরিয়াল নাউন। এখন ব্যাপারটা আমি যদি আরও ক্লিয়ার করে বলি আপনাকে, আরও ক্লিয়ার করে যদি বলি, মনে রাখবেন যে প্রাকৃতিক যত সম্পদ আছে পৃথিবীতে, প্রাকৃতিক যত সম্পদ পৃথিবীতে আছে, প্রাকৃতিক সম্পদগুলোই মূলত ম্যাটেরিয়াল নাউন। প্রাকৃতিক সম্পদগুলোই কি নাউন বলেন তো? শর্টকাট মনে রাখবেন, প্রাকৃতিক সম্পদগুলোই মূলত ম্যাটেরিয়াল নাউন। তার মানে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে, প্রকৃতিতে যত ধরনের সম্পদ দিয়েছেন সবগুলোই ম্যাটেরিয়াল নাউন। ওইগুলো দিয়ে আমরা মানুষেরা যা তৈরি করেছি ওগুলোই মূলত কমন নাউন। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতিতে ওয়াটার, পানি দিয়েছেন। এরপর আমরা প্রকৃতি থেকে পাই এরকম সয়েলটা লিখবো না, আমরা লিখতে পারি কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে সুগার, চিনি। তারপর আমরা লিখতে পারি হচ্ছে সল্ট। তারপর আমরা লিখতে পারি হচ্ছে ডায়মন্ড লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি কি বলেন? তারপর আমরা লিখতে পারি হচ্ছে উড মানে কাঠ। তারপর লিখতে পারি আমরা গোল্ড মানে হচ্ছে স্বর্ণ। দেখেন এগুলো আমরা প্রকৃতি থেকেই পাই। দেখছেন এই যে ওয়াটার, এটা প্রকৃতি থেকে পাই, সুগার প্রকৃতি থেকে পাই, সল্ট প্রকৃতি থেকে পাওয়া যায়, ডায়মন্ড প্রকৃতি থেকে পাওয়া যায়, কাঠ প্রকৃতি থেকে পাওয়া যায়, গোল্ড প্রকৃতি থেকে পাওয়া যায়। তার মানে সহজ কথা কি? সহজ কথা হলো প্রকৃতি থেকে আমরা সরাসরি যা পাই, মানে আল্লাহ আমাদের যেটা দান করেছেন সেটাই মূলত ম্যাটেরিয়াল নাউন। এবং ওগুলো দিয়ে আমরা যা বানিয়েছি, ওগুলো দিয়ে যা আমরা তৈরি করেছি, ওগুলোই কমন নাউন। যেমন আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন কাঠ, সেই কাঠ দিয়ে আমরা বানিয়েছি টেবিল, তাহলে এই টেবিল একটা কমন নাউন। আল্লাহ দিয়েছেন আমাদের কাঠ, সেই কাঠ দিয়ে আমরা বানিয়েছি চেয়ার, তাহলে এই চেয়ার একটা কমন নাউন। এবং এই টেবিল এবং চেয়ার এগুলো গণনা করা যায় এবং এদের পূর্বে আর্টিকেল বসানো যায়। কথা কি বুঝেছেন কিনা? এতটুকু সবার কমপ্লিট কিনা বলেন? আমরা যেহেতু প্রথমে লাইভটা শুরু করেছিলাম, বাট প্রথমেই যেহেতু লাইভটা কেটে গিয়েছিল, তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা পরবর্তীতে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দেন। পরবর্তীতে যারা ক্লাসে ঢুকতেছেন তারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। পরবর্তীতে যারা লাইভে ঢুকতেছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, প্রথমবার যেহেতু একটু নেটওয়ার্ক সমস্যা ছিল, একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিবেন, আমার জন্য একটু কাইন্ডলি শেয়ার করবেন। ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছেন কি না বলেন? আমি একটু কনফিউজিং ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এরপর আমরা প্রাইমারির কোয়েশ্চেন সলভ করব। সেখানে আমরা খুব বেশি টাইম নিব না, কারণ ম্যাটেরিয়াল নাউন কি এটা আমরা জানি। যেগুলো নিয়ে সমস্যা হয় সেগুলো নিয়ে কথা বলবো। রিং আর গোল্ড নিয়ে সমস্যা হয়, পেপার নিয়ে সমস্যা হয়, ওইগুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কি বলেছি? আমি বলেছি যেই নাউনগুলো পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। মোট কথা, পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য যে সকল সম্পদ পাঠিয়েছেন সেগুলোই ম্যাটেরিয়াল, আর ওগুলো দিয়ে আমরা যা বানিয়েছি সেগুলোই কমন। কথা ক্লিয়ার কিনা বলেন? কথা একদম ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। কথা ক্লিয়ার। চলেন এখন আমি যদি আপনাকে বলি, কি বলি, কিছু প্রশ্ন করি। যেমন এরকম আমরা বলতেই পারি মাই রিং ইজ মেড অফ গোল্ড। এরকমটা যদি বলি মাই রিং ইজ মেড অফ গোল্ড, মাই রিং ইজ মেড অফ গোল্ড। ভালো করে খেয়াল করেন, মাই রিং ইজ মেড অফ গোল্ড। দেখেন এখানে এরকম যদি প্রশ্ন হয় যে রিং কোন ধরনের নাউন এবং গোল্ড কোন ধরনের নাউন, ওই যে আমি আপনাকে বলেছি ওই একটা ফর্মুলা মনে করবেন, একটা ফর্মুলা যে প্রকৃতিতে যেটা সরাসরি পাওয়া যায়, আল্লাহ যেটা আমাদেরকে সরাসরি দিয়েছে। তাহলে আমাকে বলেন মাটির নিচে ভালো করে খেয়াল করেন, মাটির নিচে আল্লাহ তাআলা কি দিয়েছে? গোল্ড দিয়েছে নাকি আংটি বানিয়ে দিয়েছে?
মাটির নিচে আল্লাহ তাআলা আমাদেরকে গোল্ড দিয়েছে, আর এই গোল্ড এটা একটা উপাদান, এটার কোনো শেপ বা আকার আকৃতি নাই। মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউনের কোনো আকার থাকে না, কোনো আকৃতি থাকে না, কোনো শেপ থাকে না। ম্যাটেরিয়াল নাউন উপাদান আকারে থাকে, প্রকৃতিতে উপাদান আকারে থাকে। যেমন কাঠ, উড, এটার কোনো শেপ নাই, এটা উপাদান আকারে আছে। এটাকে যখন আপনি চেয়ারে রূপান্তর করেন, এটাকে যখন আপনি টেবিলে রূপান্তর করেন, তখন এটার একটা শেপ, একটা আকার আসে, একটা আকৃতি চলে আসে। তাহলে এখানে একটু যদি খেয়াল করেন, রিংটা কি নাউন আর গোল্ডটা কি নাউন। দেখেন, গোল্ড এটা আল্লাহ তাআলা আমাদেরকে মাটির নিচে মানুষের কল্যাণের জন্য দিয়েছে। আল্লাহ তাআলা দিয়েছে গোল্ড, এবং সেই গোল্ড দিয়ে আমি বানিয়েছি রিং। তাহলে এই রিংটা হইলো কমন, আর এই গোল্ড এটা হইলো ম্যাটেরিয়াল। তাহলে এরকম এলোমেলো যাতে না হয়, এবং এই রিংটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এই রিংয়ের আগে আর্টিকেল বসানো যেতে পারে। আর আমরা খুব ভালো করেই জানি যে কমন নাউনের আগে সর্বদাই আর্টিকেল এ অথবা অ্যান বসে। তাহলে আমরা বলতে পারি এ রিং, আমরা বলতে পারি এ ডায়মন্ড রিং, আমরা বলতে পারি স্বর্ণের রিং, এরকম বলতে পারি। বুঝেছেন আমার কথাটা? ভেরি গুড, সবাই কিন্তু উত্তর করতে পারতেছেন। নাইস, ভেরি গুড, ভেরি গুড। ওকে, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, এক্স্যাক্টলি। গোল্ড অবশ্যই ম্যাটেরিয়াল নাউন, গোল্ড অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, পারবেন না এখন? বলেন পারবেন। তাহলে একটা রুলস জাস্ট আমি মনে রাখতে বলছি, একটা রুলস মনে রাখতে বলছি, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া উপাদান। আল্লাহর দেওয়া উপাদান, আল্লাহর দেওয়া যেই সম্পদ, আল্লাহর দেওয়া যেই সম্পদ প্রকৃতিতে আছে, আল্লাহর দেওয়া যে সম্পদ প্রকৃতিতে আছে, ওই সবগুলোই ম্যাটেরিয়াল নাউন। জাস্ট এই কথাটুকু মনে রাখলেও হবে যে আল্লাহ তাআলা প্রকৃতিতে আমাদের যেই সম্পদগুলো দিয়েছেন সেগুলোই মূলত ম্যাটেরিয়াল নাউন। ওগুলো দিয়ে আমরা যা তৈরি করেছি ওগুলোকে আমরা কমন নাউন বলতেছি। যেমন আল্লাহ তাআলা দিয়েছে গোল্ড, গোল্ড দিয়ে বানাইলাম রিং, তাহলে রিং হয়ে গেল কমন, কিন্তু গোল্ড হয়ে গেল কি? ম্যাটেরিয়াল। ঠিক এইভাবেই আমরা অনেক অনেক অপশন করতে পারি। যেমন আমি যদি বলি এরকমটা, যদি বলি যে একটা বলি যদি পেপার, হ্যাঁ কাগজ, আবার যদি বলি বুক, তাহলে বলেন কোনটা কোন নাউন? একটা বললাম হচ্ছে বুক মানে বই, আর একটা বললাম হচ্ছে পেপার মানে কাগজ। তাহলে এই পেপার এটা কোন নাউন এবং বুক এটা কোন নাউন? বলেন তো দেখি পারেন কি না, বলেন তো দেখি পারেন কি না। যত শর্টকাট করা যায়। শুনেন, আমাদের বইটা যাদের কাছে আছে, জব ইংলিশ বইটা যাদের কাছে আছে, তাদেরকে বলতেছি আমরা যে এই ফ্রি ক্লাসগুলো নিব, আপনার বইয়ের প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করে দেওয়ার দায়িত্ব আমাদের। শুধু আপনার বইটা কিনতে হবে, আর কিচ্ছু না। শুধু আপনার বইটা কিনতে হবে, আর কিচ্ছু না। ম্যাটেরিয়াল নাউন নিয়ে আমি আর কথা বলবো না, জাস্ট এইটা উত্তর দেন যে পেপার এবং বুক এই দুইটার মধ্যে কোনটা ম্যাটেরিয়াল এবং কোনটা কমন। আমাকে একটু বলবেন কাইন্ডলি, এই পেপার এবং বুক এখানে কোনটা ম্যাটেরিয়াল এবং কোনটা কমন? সবাই একটু কাইন্ডলি জানাবেন, পেপার এবং বুক এখানে কোনটা ম্যাটেরিয়াল, কোনটা কমন? ভেরি গুড, বুক হচ্ছে কমন, পেপার ম্যাটেরিয়াল। এক্স্যাক্টলি। দেখেন, পেপার কিন্তু দিস ইজ ওয়ান কাইন্ড অফ এলিমেন্টস, এটাও কিন্তু এক ধরনের উপাদান পেপার। যদিও আমরা যদি পেপার আর হচ্ছে গিয়ে আপনার কাঠের সাথে কম্পেয়ার করতাম, তাহলে কাঠ এটা হয়তো ম্যাটেরিয়াল, পেপারটা হয়তো কমন। কিন্তু এই মুহূর্তে আমরা কাগজের সাথে বইয়ের কম্পেয়ার করতেছি, তার মানে এইটা কিন্তু পেপার মানে কাগজ, এইটা কিন্তু পরিমাপ করা লাগে, এটা কিন্তু আমরা গুনতে পারি না। বাজার থেকে যেই কাগজগুলো আমরা কিনি সেগুলো কিন্তু আমরা পরিমাপ করে কিনি, তার মানে পেপার যেটা গণনা করা যায় না, এটাকে পরিমাপ করতে হয়। তাহলে এটা হইতেছে ম্যাটেরিয়াল, সরি কমন। আর এখানে বুক মানে বই, তাহলে বইটা কি? তাহলে বইটা হইতেছে কমন, আর এই পেপারটা হইতেছে ম্যাটেরিয়াল। পেপারটা হইতেছে একটা ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছেন? ভালো করে খেয়াল করেন, পেপারটা হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল নাউন, আর এই বুকটা হইতেছে এক ধরনের কমন নাউন। কারণ এই বইটা তৈরি হয় কি দিয়ে বলেন? এই বইটা তৈরি হয় অনেকগুলো পেপার দিয়ে। ওই যে আমি বললাম ম্যাটেরিয়াল নাউন দিয়ে যেগুলো আমরা তৈরি করি ওটাকেই কমন নাউন বলি। এই জন্য বুকটা হচ্ছে কমন আর পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু বুঝতে পেরেছেন কি না একটু কাইন্ডলি জানাবেন। এতটুকু বুঝতে পেরেছেন কি না এতটুকু কাইন্ডলি জানাবেন একটু। এতটুকু সবার ক্লিয়ার কি না? হ্যাঁ, পেপার ম্যাটেরিয়াল এবং বুক হচ্ছে কমন। জাস্ট একটা সিস্টেম মনে রাখলে আপনার কোনো সমস্যা হবে না। এখন এই পেপার ম্যাটেরিয়াল বাদ দিলাম, মনে রাখতে হবে যে
ম্যাটেরিয়াল নাউনটা মাঝে মাঝে কমন নাউন হয়ে যায়। আমরা কিন্তু আর্টিকেল যখন পড়েছি তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা দেখেছি। কি দেখেছি? আমরা দেখেছি যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন আমি যদি এরকম একটা বাক্য লিখি, ভালো করে খেয়াল করেন যে ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি খুবই পরিষ্কার। কিন্তু আমি এরকমটা যদি বলি যে ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড। যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা জানেন যে আসলে গঙ্গার পানি কিন্তু খুবই বিশুদ্ধ, মানে ক্লিয়ার। ভালো করে খেয়াল করেন যে ম্যাটেরিয়াল নাউন কখনোই গণনা করা যায় না, সেটা পরিমাপ করা যায়। কিন্তু এই মুহূর্তে আমরা ম্যাটেরিয়াল নাউনটাকে গণনা করতে চাই। ভালো করে খেয়াল করেন, ম্যাটেরিয়াল নাউন কখনোই গণনা করা যায় না, কিন্তু এটা এখন গণনা করা যাবে। কিভাবে গণনা করা যাবে? ভালো করে খেয়াল করেন, দেখেন ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, পানি পরিষ্কার। আমাকে একটু বলবেন, দয়া করে একটু বলবেন ভাইয়াপরা একটু বলবেন, এই যে ওয়াটার পানি, এই পানিটাকে গণনা করা যাচ্ছে না, কারণ এই পানি বলতে পৃথিবীর সকল পানিকে বোঝাচ্ছি, ম্যাটেরিয়াল, আনকাউন্টেবল। কিন্তু আমি যখনই বলতেছি তাহলে এখানে কিছু হবে না, ক্রস হবে। কিন্তু আমি যখনই বলতেছি ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার পানি, এরকম করে পানিকে গণনা করা যায়। গঙ্গার পানি, পদ্মার পানি, যমুনার পানি, ব্রহ্মপুত্রের পানি। এখন কিন্তু আমি শুধু পানিকে মিন করতেছি না, এখন আমি গঙ্গার পানিকে মিন করতেছি, আমি পদ্মার পানিকে মিন করতে পারি, আমি যমুনার পানিকে মিন করতে পারি, আমি ব্রহ্মপুত্রের পানিকে মিন করতে পারি। এরকম করে আমরা কি করতে পারি? পানিকে গুনতে পারি। যদিও পানিকে গণনা করা যায় না, কিন্তু এই মুহূর্তে আমি পানিকে গণনা করতেছি। কিভাবে? যেটা গঙ্গার পানি, দেখছেন গঙ্গার পানি, শুধু পানি না, গঙ্গার পানি, যমুনার পানি, মেঘনার পানি। তাহলে এখানে আর্টিকেল দিয়ে দেওয়া লাগবে। তার মানে যখনই আর্টিকেল দিয়ে পরে তার শর্টকাটটা কি? এখান থেকে যে শর্টকাটটা পেয়েছেন যে আর্টিকেলের পরে, বিশেষ করে আর্টিকেল দিয়ের পরে যদি কোনো ম্যাটেরিয়াল নাউন পান, তাহলে সেই ম্যাটেরিয়াল নাউনটা মূলত একটা কমন নাউন হয়ে যায়। কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ভালো করে খেয়াল করেন, এই যে প্রথমে যে ওয়াটারটা কথা বলেছি, এইটা একটা ম্যাটেরিয়াল নাউন, পৃথিবীর সকল পানি, এটা ম্যাটেরিয়াল নাউন যেটা পরিমাপ করা যায়। কিন্তু এখানে বলতেছি ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার পানি, গঙ্গার পানি বলেছি, শুধু পানি বলিনি, গঙ্গার পানি নির্দিষ্ট করে বলেছি, এবং এই কারণে এখানে আর্টিকেল দি বসবে। তার মানে যখনই আমি একটা ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দি দিব বা অন্য কোনো আর্টিকেল দিব, তখন ওই ম্যাটেরিয়াল নাউনটা আর ম্যাটেরিয়াল নাউন থাকতে পারবে না, ওটা একটা কমন নাউন হয়ে যাবে। সবার ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন কিনা? এই দেখেন শর্টকাটটা মনে রাখবেন যে আর্টিকেলের পরে, বিশেষ করে আর্টিকেল দিয়ের পরে যদি আমরা কোনো ম্যাটেরিয়াল নাউনকে দেখি, তাহলে ওই ম্যাটেরিয়াল নাউনটা ম্যাটেরিয়াল নাউন থাকতে পারবে না, ওইটা একটা কমন নাউন হয়ে যাবে। সবার কমপ্লিট কিনা? জি, সবার কমপ্লিট কিনা? এতটুকু সবার কমপ্লিট কিনা একটু জানতে চাই। জি, ফার্স্টটাই ক্রস হবে, পরেরটাই দি হবে। আর্টিকেলও শেখা হয়ে গেল, নাউনও চেনা হয়ে গেল। সবার ক্লিয়ার? থ্যাংক ইউ, সবার ক্লিয়ার। ওকে, ফাইন, ধন্যবাদ। আসেন এখন যাই কাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউন কমপ্লিট, ম্যাটেরিয়াল নাউন নিয়ে আর কোনো কথা নাই। আসেন কাউন্টেবল নাউন। গণনা অনুযায়ী নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভালো করে খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাউন্টেবল নাউন মানে গণনা করা যায়, যেটা গণনার যোগ্য। দেখেন কাউন্টেবল নাউনের দুইটা শর্টকাট মাথায় রাখবেন, খুব ভালো করে দুইটা শর্টকাট। এই দুইটা শর্টকাট আপনাকে পরীক্ষায় খুব বেশি সহযোগিতা করবে। মনে রাখবেন যে এই কাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত করা যেতে পারে অথবা এস যুক্ত করা নাও যেতে পারে, এটা একটা শর্টকাট। আরেকটা শর্টকাট হচ্ছে যে কাউন্টেবল নাউনের আগে একটা আর্টিকেল বসতে পারে, অথবা কাউন্টেবল নাউনের আগে আমরা নাম্বার বসাতে পারি, অথবা কাউন্টেবল নাউনের আগে আমরা ডিটারমিনার বসাতে পারি। এই শর্টকাটটুকু একটু লিখে রাখবেন। যেমন আমি যদি বলি বয়, আমি যদি বলি গার্ল, আমি যদি বলি স্টুডেন্ট অথবা স্টুডেন্টস, তাহলে এগুলো সবই কাউন্টেবল নাউন। আমি যদি বলি পেন, এগুলো সবই কাউন্টেবল নাউন। দেখেন আমি কিন্তু চাইলেই, ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু চাইলেই এখানে
বয়। এখানে আমি বলতে পারি এ বয়, এখানে বলতে পারি এ গার্ল, এখানে বলতে পারি হচ্ছে আমরা এরকম বলতে পারি টু স্টুডেন্টস, এখানে আমি বলতে পারি আ পেন, এরকম বলতে পারি। এরকম কিন্তু আমরা বলতে পারি, ভালো করে খেয়াল করেন। তার মানে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য খুবই সহজ। কাউন্টেবল নাউন কিভাবে চিনবেন? দেখবেন যেই নাউনের সাথে এস থাকে অথবা এস থাকে না। সব থেকে সুবিধা হইল কাউন্টেবল নাউন কখনোই একা বসে না, তার আগে সর্বদাই একটা আর্টিকেল বসতে পারে, অথবা একটা নাম্বার বসতে পারে, অথবা একটা ডিটারমিনার বসতে পারে। কথা কি বুঝেছেন? কাউন্টেবল নাউনের সাথে সর্বদাই এস থাকতে পারে, এস নাও থাকতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হইল যে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে, অথবা একটা নাম্বার বসবে, অথবা একটা ডিটারমিনার বসবে। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে নির্দেশক বা নির্দেশক শব্দ। যেই শব্দগুলোর আগে কোনো একটা শব্দ বসে যদি নাউনকে বিশেষায়িত করে। যেমন আমি বললাম এ বয়, এই বয়টা একটা নাউন, নাউনের পূর্বে এটা একটা আর্টিকেল, তবে আর্টিকেলের অপর নাম ডিটারমিনার। একটি নাউন এর আগে যদি কোনো শব্দ বসে ওই নাউনকে নির্দেশ করে, ওই নাউনের সংখ্যা পরিমাণ যাচাই করে, তাহলে যারা যাচাই করলো তারাই মূলত ডিটারমিনার। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, কাউন্টেবল নাউন ভালো করে খেয়াল করবেন। যেমন আমরা বলতে পারি এ পেন, আমরা বলতে পারি দ্য পেন্স, আমরা বলতে পারি টু বয়েস, বলতে পারি না এরকম? আমরা এরকম সারাদিনই বলতে পারি। তার মানে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসতে পারে, এই যে আর্টিকেল। কাউন্টেবল নাউনের সাথে এর যুক্ত থাকতে পারে, আর্টিকেল বসতে পারে। কাউন্টেবল নাউনের আগে টু থাকতে পারে। তার মানে কাউন্টেবল নাউনগুলোকে আপনি 1, 2, 3, 4 দিয়ে গণনা করতে পারবেন। কিন্তু আনকাউন্টেবল নাউনকে, যেমন আনকাউন্টেবল নাউন আছে ওয়াটার, তারপর কি আছে বলেন? ইনফরমেশন, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে নিউজ, তারপর কি আছে? আনকাউন্টেবল নাউন ফার্নিচার, এগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। আপনি কিন্তু আনকাউন্টেবল নাউনগুলোকে কখনোই 1, 2, 3, 4 দিয়ে গণনা করতে পারবেন না। 1, 2, 3, 4 দিয়ে কিন্তু গণনা করতে পারবেন না। যেমন আপনি এরকম বলতে পারবেন না যে আমি একটা পানি দরকার, আমাকে একটা পানি দাও, আমাকে 2টা পানি দাও, কিন্তু আপনি ঠিকই আপনি 1টি কলম দাও, 2টি কলম দাও বলতে পারবেন। তার মানে সহজ কথা, যেগুলোকে আপনি এরকম 1, 2 এরকম করে গণনা করতে পারেন, যেমন একটা পানি, 2টা পানি পারেন না, আপনি যেগুলো পারেন ওগুলাই কাউন্টেবল, আর যেটা পারেন না ওইটা আনকাউন্টেবল। যদি এতটুকু যদি ক্লিয়ার থাকে, যেমন আমি বলতে চাচ্ছি ওয়াটারের আগে চাহলেই আপনি 1 ব্যবহার করতে পারবেন না, 1 ওয়াটার কখনো বলা যায় না। আপনি কখনোই ওয়াটারের সাথে এর যুক্ত করতে পারবেন না। ওয়াটার্স পারবেন, একটা কথা আছে এই জায়গায়, একটা কথা আমি বলি। যেমন এই যে একটা শব্দ বললাম ওয়াটার, এইটা একটা আনকাউন্টেবল নাউন। কেন? কারণ এই আনকাউন্টেবল নাউনের সাথে এই 1, তারপরে এই যে 2, তারপর এই যে এ, তারপর এই যে ম্যানি, এগুলো যোগ করা যাবে না, নিষেধ। কেন? কারণ এটা একটা আনকাউন্টেবল নাউন। আপনি কখনোই বলতে পারবেন না একটা পানি, 2টা পানি, 1টি পানি, অনেক পানি, বলতে পারবেন না। তার মানে যখনই আপনি কোনো নাউনের আগে 1, 2, 3 এগুলো অ্যাড করতে পারবেন না, সেগুলোকেই আপনাকে বলতে হবে, কি বলতে হবে বলেন? সেগুলোকেই আনকাউন্টেবল নাউন বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিটারমিনারটা আসলে একটা বিশাল টপিক, এটা আলাদা পড়তে হবে, কিন্তু এটা খুবই সহজ একটা কথা। যেমন আপনি যদি বলেন ম্যানি বয়েস, ডিটারমিনার কি একটু শর্টকাটে বলি, আমার সময় খুবই কম হাতে। সেটা হইলো যদি কোনো শব্দ নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি যাচাই করে, তাহলে ওই শব্দগুলোই ওই নাউনের ডিটারমিনার বা নির্দেশক শব্দ। যেমন ম্যানি ভয়েস, এইটা কি করলো? নাউনের অনির্দিষ্টতা যাচাই করছে। আমি যদি বলি দা বয়, তাহলে এই দাটা অবশ্যই আর্টিকেল, তবে এটা আরেকটা নাম আছে যার নাম ডিটারমিনার। আর্টিকেলের অপর নামই ডিটারমিনার। বুঝতে পারছেন? নাউনের আগে যদি কোনো শব্দ বসাতে চান এবং ওই শব্দগুলো যদি নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ যাচাই করে, যারা যাচাই করলো তারাই ডিটারমিনার। কথা কি বোঝাইতে পারছি? আমি কি এতটুকু বোঝাইতে পারছি কিনা আপনাদেরকে? কাউন্টেবল নাউন বুঝেছেন?
কাউন্টেবল নাউন কি বুঝেছেন কি না? কাউন্টেবলটা বুঝেছেন নিশ্চয়ই। এখন আনকাউন্টেবল নাউনের কথা যদি বলি, যেগুলো গণনা করা যায় না, দুইটা শর্টকাট মনে রাখবেন। আনকাউন্টেবলের দুইটা শর্টকাট মনে রাখবেন। এক নম্বর শর্টকাট মনে রাখবেন যে আনকাউন্টেবল নাউন এর সাথে কখনোই এর যুক্ত করা যাবে না, কখনোই না। তার মানে এটি কি সর্বদাই সিঙ্গুলার হয়, এটি সর্বদাই সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হয় না, কথাটা মনে রাখবেন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই এর যুক্ত করা যাবে না, কখনোই কোনো আর্টিকেল এ অথবা এন বসানো যাবে না, ঠিক আছে? আনকাউন্টেবলের আগে আর্টিকেল এই যে এ অথবা এন বসানো যাবে না, নিষিদ্ধ। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে এর যুক্ত করা যাবে না এবং তাদের আগে আর্টিকেল এ অথবা এন বসানো যাবে না। সবার এতটুকু কমপ্লিট কিনা দেখেন। আমি একটু ফাস্ট বলতেছি, কথাটা সত্য। ফাস্ট বলতেছি কেন? কারণ এই 9টার সময় তন্ময় স্যারের আবার ক্লাস আছে, পেইড ব্যাচের ক্লাস আছে আমাদের। তো যেহেতু পেইড ব্যাচের ক্লাস আছে 9টার একটু পরেই, সেহেতু কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, কারণ আমরা তো কম সময় পাচ্ছি। 1 ঘন্টা সময় তো আমাদের হয় না, আমাদের আরও সময়ের দরকার। ইংরেজি ক্লাসে আরও অনেক সময়ের দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সময় কম, একটু টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয় নাই, এই জন্য আমি একটু দ্রুত কথা বলছি। আপনারা কিছু মনে করবেন না, কথাটা একটু ভালো করে খেয়াল করেন, সবার কি এতটুকু কমপ্লিট কিনা। আসেন তাহলে কিছু আনকাউন্টেবল নাউনের কথা বলি। ধরেন আমি একটা শব্দ বললাম মানি, আমাকে বলেন এই মানি এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বেশিরভাগ শিক্ষার্থীকেই যখন আমি জিজ্ঞাসা করি যে মানি এই ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউন নাকি কাউন্টেবল নাউন, সবাই বলে স্যার এটা তো কাউন্টেবল নাউন। কেন? কারণ মানি আমি তো গণনা করতে পারি, কারণ টাকা এটা তো আমি গণনা করতে পারি। শোনেন, মানি অর্থ টাকা, এইটা আপনি ভুলে যান। মানি অর্থ টাকা, এইটা আপনি ভুলে যান। এই মানি মানে টাকা, এইটা আপনি মনে করতেছেন বিধায় এই মানিটাকে কাউন্টেবল মনে করতেছেন। শোনেন, আপনি কখনোই আমাকে বলতে পারবেন না স্যার আমাকে 10টা মানি দেন। আপনি আমাকে বলেন, কি বলেন, আপনি কি আমাকে বলবেন আমাকে 10টা মানি দেন? আপনি নিশ্চয়ই আমাকে বলবেন 10টা টাকা দেন। তার মানে মানি কাউন্টেবল না, মানি আনকাউন্টেবল, কিন্তু টাকা কাউন্টেবল, ডলার কাউন্টেবল, ইউরো কাউন্টেবল, রুপি কাউন্টেবল। বুঝেন না এই ব্যাপারটা? এগুলা কাউন্টেবল, কিন্তু মানি কাউন্টেবল না। আপনার সমস্যাটা কোন জায়গায়? মানি মানে টাকা। আপনি হয়তো আপনার পকেটে হাত দিয়ে দেখতেছেন, আপনার পকেটে 2 টাকা 75 পয়সা হয়তো আছে, তার মানে আপনি টাকা গণলেন, তার মানে আপনি বলতেছেন টাকা, কিন্তু এটাকে বলতেছেন মানি। আপনি কিন্তু ঠিকই বলতেছেন যে আমার পকেটে 2 টাকা 75 পয়সা আছে, তার মানে আপনি কিন্তু টাকা গণনা করলেন, মানি কিন্তু করলেন না। তার মানে বুঝতে হবে যে মানি আনকাউন্টেবল, কিন্তু টাকা কাউন্টেবল, ডলার কাউন্টেবল, ইউরো কাউন্টেবল, রুপি কাউন্টেবল। আপনি মানি গণনা করতে পারবেন না, টাকা গণনা করতে পারবেন, ডলার গণনা করতে পারবেন, ইউরো গণনা করতে পারবেন, রুপি গণনা করতে পারবেন, কিন্তু মানি পারবেন না। বুঝেছেন কেন এই মানি শব্দটা আনকাউন্টেবল? যেগুলো প্রবলেম সেগুলো নিয়ে আমি কথা বলতেছি। বুঝেছেন আনকাউন্টেবল নাউন কেন, মানিটা কেন আনকাউন্টেবল নাউন? আমার কথাটা কি বুঝেছেন? এই যে অর্ণব ভৌমিক খুব সুন্দর করে লিখে দিয়েছে, আমি যা বললাম খুব সুন্দর করে লিখে দিয়েছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে মানি, তার মানে আপনি কখনোই আমাকে বলতে পারবেন না স্যার আমাকে 5টা টাকা দেন। আপনি বলতে পারবেন 5টা মানি দেন। আপনি আমাকে বলেন 5টা টাকা দেন, আপনি আমাকে বলেন 5 ডলার দেন, আপনি আমাকে বলেন 5 ইউরো দেন। তার মানে টাকা, ডলার, ইউরো, রুপি, দিরহাম এগুলো গণনা করা যায়, কিন্তু মানি, সম্পদ, এটা গণনা করা যায় না, এটা গণনা করা যায় না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এরপর আসেন দেখেন ফার্নিচার। ফার্নিচার আনকাউন্টেবল নাউন কেন? অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে যে ফার্নিচার কেন আনকাউন্টেবল? বলেন ফার্নিচার
কেন আনকাউন্টেবল নাউন? আমাকে এটা একটু বলবেন যে ফার্নিচার কেন আনকাউন্টেবল নাউন? আমি আপনাকে বুঝায় বলি যে ফার্নিচার কেন আনকাউন্টেবল নাউন। আপনার দুইটা বৈশিষ্ট্য বলেছি, ভুলে যাওয়া যাবে না। আমি বৈশিষ্ট্য বলেছি যে আনকাউন্টেবল নাউনের সাথে যুক্ত করা যাবে না। তার মানে আপনি আমাকে একটু বলেন তো, এই ফার্নিচার শব্দটার সাথে কখনোই আপনি এরকম ফার্নিচার্স লিখতে পারবেন না, কখনোই আপনি এরকম বলতে পারবেন না যে এ ফার্নিচার। আমি আপনার কথাই মেনে নিলাম যে ফার্নিচার একটা কাউন্টেবল। তাহলে যদি ফার্নিচার কাউন্টেবল হয় তাহলে তার আগে আর্টিকেল এ বা এন বসতে পারে এবং ওইটার শেষে এস বসতে পারে। কিন্তু আমি যখন ফার্নিচার্স লিখলাম তখন তো শব্দটা হইল না। আমি কখনোই এ ফার্নিচার বলতে পারবো না বা কখনোই ফার্নিচার্স এটা বলতে পারবো না। আমাদের সবসময় এরকম বলতে হয়, শুধু ফার্নিচার, শুধু ফার্নিচার বলতে হয়। এটাকে আমরা ফার্নিচার্সও বলতে পারবো না, এটাকে আমরা কখনো এ ফার্নিচারও বলতে পারবো না। ফার্নিচার বলতে আমরা কি মিন করতেছি? ফার্নিচার বলতে আমরা মিন করতেছি আমাদের বাড়িতে যে টেবিল আছে, আমাদের বাড়িতে যে চেয়ার আছে, বোঝেন নাই? আমাদের বাড়িতে যেই আপনার কি আছে, এই যে আপনার আমরা একটু বাংলায় বলি যে আমাদের বাড়িতে যে আলমারি আছে, আলমারি আছে, আমরা বলি না আমাদের বাড়িতে আলমারি আছে, আলমারি এরকম আছে না, বলেন? তার মানে আপনি কখনোই ফার্নিচারকে গণনা করতে পারবেন না। আপনি গণনা করতে পারবেন টেবিলকে, চেয়ারকে, আলমারিকে, সোফাকে, টি টেবিলকে, এগুলোকে গণনা করতে পারবেন, কিন্তু কখনোই এই ফার্নিচারকে গণনা করতে পারবেন না। আরও সহজভাবে যদি বলি, ফার্নিচারের সাথে কখনোই এস যুক্ত করা যায় না, তার মানে আনকাউন্টেবলের সাথে যুক্ত করা যায় না। এই অ্যাঙ্গেল থেকেও এটা একটা আনকাউন্টেবল নাউন। সো অনেক দিক থেকে এটাকে আনকাউন্টেবল নাউন বলা যায়। আমার কথা কি বুঝেছেন কিরা? মানিকাকন্দ, আপনার কথা বলার বচনভঙ্গি অনেক সুন্দর, বোঝানোর টেকনিক অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। ওকে, সবার এতটুকু কমপ্লিট কিনা? আমার কথা বুঝতে পেরেছেন যে ফার্নিচার এই ওয়ার্ডটা আনকাউন্টেবল, এই আসবাবপত্র কখনোই গণনা করা যায় না। কিন্তু আমরা যেটা গণনা করি সেইটা আসবাবপত্র, তার মানে অনেকগুলো আসবাবপত্র মিলে নাম হয়েছে ফার্নিচার, যেটাকে আমরা গণনা করি না। আমরা যেটা গণনা করি ওইটার নাম টেবিল, ওইটার নাম চেয়ার, ওইটার নাম আলমারি, ওইটার নাম সুকেস। কিন্তু আমরা কখনো এই ফার্নিচার এই ওয়ার্ডটাকে গণনা করতে পারি না, করি না। ঠিক আছে, সবার কমপ্লিট, এটা বুঝেছেন? ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এরকম অসংখ্য প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে। তারপরে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব আপনাদেরকে। এই যে অ্যাডভাইস, এইটা কি নাউন বলেন? অ্যাডভাইস এটা কোন নাউন? দেখি পারেন কিনা, কে পারবেন বলেন? এটা যে পারবেন, সোহান স্যারের পক্ষ থেকে একটা পুরস্কার আছে, একটা ভালোবাসা, এক বুক ভালোবাসা আছে। অনেক দোয়া করব আপনার জন্য, অনেক দোয়া করব আপনার জন্য, অনেক 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 দোয়া করব মন থেকে। এই মুহূর্তে তো সরাসরি পুরস্কার দিতে পারতেছি না, বাট আমাকে একটু বলেন তো, অ্যাডভাইস এটা কোন ধরনের নাউন? এটা আমাকে একটু বলবেন। অ্যাডভাইস এটা কোন ধরনের নাউন? অ্যাডভাইস এটা কোন ধরনের নাউন বলেন? অ্যাডভাইস এটা কোন ধরনের নাউন? প্রিয় ভাই বোনেরা একটু বলবেন, অ্যাডভাইস কোন ধরনের নাউন? আমি দেখি অ্যাডভাইস কোন ধরনের নাউন, দেখি দেখি কে কে পারে। আপনারা কিন্তু আমার কথায় ধরা খেয়ে যাচ্ছেন। বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়েন ইউ রিড আ ওয়ার্ড অর আ সেন্টেন্স ইন অ্যান এক্সাম হল। স্পেশালি এক্সাম হলে আপনাকে খুব বেশি যত্নবান থাকতে হবে। আপনারা বেশিরভাগ শিক্ষার্থী কোয়েশ্চেন পড়েন না ভালো করে। আমি যেটা খেয়াল করলাম যে আপনারা কিন্তু কোয়েশ্চেন পড়েন না, এই জন্য ভুল হয়। কোয়েশ্চেন পড়েন না আপনি, কোয়েশ্চেন পড়েন না, যে কারণে আপনি এখন ভুল করতেছেন। অ্যাডভাইস কোন নাউন আমি এটা বলেছি। একটা উত্তর পেয়েছি আমি, শামসুন নাহার আমাকে বলেছে এটা ভার্ব। ভেরি গুড, আপনার জন্য একটা হাততালি, মন থেকে ভালোবাসা দোয়া। আপনি ঠিক বলেছেন, এক্স্যাক্টলি। যেই ভাই বোনেরা আমাকে বলেছেন এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন, তাদের জন্য আসলে আমি শুভকামনা জানাই, বাট তাদের জন্য এই মুহূর্তে আমার দুঃখ দেওয়া ছাড়া কিছু নাই। আপনাদের মনে একটু দুঃখ লাগবে আমার কথায়, কারণ একটু ভালো করে খেয়াল করেন তো দাদা, একটু ভালো করে খেয়াল করেন, আপনি এই প্রশ্নগুলোই ভুল করবেন। এখানে আমি মনে রাখবেন অ্যাডভাইস দুই রকম আছে, একটা হলো এসি, আরেকটা কি বলেন তো, আরেকটা হচ্ছে সিই। একদম
কোনো খুচরা পড়া নাই, সব পড়া পাইকারি। এই যে এসি আর সিই, মনে রাখবেন সিই দিয়া থাকলে ওইটাকে বলতে হয় নাউন, আর এসি দিয়া থাকলে ওইটাকে বলে ভার্ব। আপনার এই প্রশ্নটা 100% পরীক্ষার মধ্যে হঠাৎ করে ভুল হয়ে যাবে। এই প্রশ্নটা আপনার হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে। দেখেন, অ্যাডভাইস মানে উপদেশ, যেটা গণনা করা যায় না। তবে যেটা নাউন ওইটার সাথে থাকে সিই, আর যেটা ভার্ব ওইটার সাথে থাকে এসই। আমার কথা কি বুঝে আসছে? যেইটা নাউন বাবা ওইটার সাথে থাকে সিই, যেটা ভার্ব ওইটার সাথে থাকে এসি। তাহলে পরীক্ষক আপনাকে এইটা দিয়ে দিল, তাই বলে কি আপনি এটা নাউন বলবেন? ওইটা উত্তর দিতে হবে নান, মানে কোনোটাই না, তাই নয় কি? এই কথাগুলো কিন্তু খুব সাবধানে উত্তর করতে হবে। এতক্ষণে বলতেছেন এটা নাউন না, এতক্ষণে বললে হবে? বললেন এতক্ষণে বললে তো হবে না ভাইয়া। এখন ঠিক আছে কিনা আমাকে বলেন, এখন বুঝেছেন কি না? এখন বুঝেছেন কি না? এখন আমার কথাটা বুঝেছেন আমি কি বলেছি? এরকম ঝামেলা করে দিবে আপনাকে পরীক্ষার মধ্যে, এইরকম ঝামেলা আপনাকে পরীক্ষার মধ্যে করে দিবে। আরেকটা ঝামেলা আপনাকে দেই, যদি কিছু মনে না করেন। আমাকে বলেন এই সাকসিড, হ্যাঁ এটি কোন নাউন? বলেন। এখন আপনারা আমার এই সাইকোলজিক্যাল যে ব্যাপারটা এটা ধরে ফেলবেন, আমি বুঝতে পারতেছি। সাকসিড এটা কোন নাউন? এটা বলেন। সাকসিড এটা কোন নাউন? বলেন সাকসিড কোন নাউন, দেখি পারেন কিনা। সাকসিড এটি কোন নাউন? বলেন তো সাকসিড কোন নাউন? সাকসিড কোন নাউন? বলেন এটা পারেন কিনা দেখি। সাকসিড এই শব্দটা কোন নাউন? সাকসিড দেখি পারেন কিনা, এখন ধরতে পারেন কিনা। আমি আশা করব এখন আপনি আমার যেই বুদ্ধিটা, যেই সাইকোলজিক্যাল ইস্যুটা আমি খাটাচ্ছি আপনাদের উপরে, অ্যাপ্লাই করতেছি, ওইটা এখন ধরতে পারবেন। এক্স্যাক্টলি এখন ধরতে পারবেন। ভেরি গুড, ভেরি গুড, জি এক্স্যাক্টলি, ভেরি গুড, সবাই উত্তর করতে পারতেছেন। নাইস। দেখেন এই সাকসিড কোনোটাই নয়, এইটা কোনো নাউনই হবে না। কেন নাউন হবে না? কারণ এটা ভার্ব। মনে রাখবেন এই যে সাকসেস এটা হইল নাউন, এইটার ভার্ব কি? এইটার ভার্ব হইল সাকসিড। তারপর এইটার অ্যাডজেক্টিভ কি? এটার অ্যাডজেক্টিভ হচ্ছে সাকসেসফুল, এটার অ্যাডজেক্টিভ। এটার অ্যাডভার্ব কি? এটার অ্যাডভার্ব হচ্ছে সাকসেস কি বলেন তো? ফুলি। সাকসেসফুলটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করছেন? এক্স্যাক্টলি। দেখেন তার মানে আমি এখন বলে দিয়েছি কোনটা কি, খেয়াল করেন। সাকসেস হচ্ছে নাউন, সাকসিড হচ্ছে ভার্ব, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সাকসেসফুলি হইতেছে অ্যাডভার্ব। তার মানে সাকসিড কোনো নাউন নয়। পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন করবে, নিচের কোনটি নাউন নয়, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট, এই জাতীয় কোয়েশ্চেন কিন্তু আপনাকে পরীক্ষার মধ্যে করবে। ওকে, ধন্যবাদ, আশা করি এতটুকু ক্লিয়ার। তো আসেন এখন আমরা যেই শিরোনামে যাব, আমাদের কিন্তু সবগুলো শেষ, সবগুলো পড়েছি। এখন আমরা কত সহজেই বাক্য থেকে নাউন খুঁজে বের করা যায় সেটা কিন্তু আমরা এখন শেখাবো। কত সহজেই বাক্য থেকে নাউন খুঁজে বের করা যায় সেটা আমরা শেখাবো। কালকে কি বলেন? কালকে 9 তারিখ। বলেন তো এই 9 তারিখের বিশেষ ঘটনা কি? আমরা যারা ফেসবুক স্ক্রল করতেছি আমরা প্রত্যেকেই অবগত রয়েছি, কালকে ডাকসুর নির্বাচন, তাই না? তো ডাকসুর নির্বাচন ডাকসুতে হবে, বাট আমরা আগেই ডাকসু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ স্টেপ শেখাবো, যেটা দিয়ে আপনি মজার একটা জিনিস করতে পারবেন। নাউন চেনার উপায়। নাউন কিভাবে চিনবেন? দেখেন অনেকভাবে নাউন চেনা যায়। আপনাকে প্রথমত সাফিক্স প্রিফিক্স শিখতে হবে, যেটা আমরা আমাদের জব ইংলিশ বইতে কমন দিয়ে দিছি কিভাবে পড়তে হবে। এটা সবাই পারে, পড়ে নিলে হবে। বাক্য থেকে নাউন শনাক্তকরণ, এটা আমরা শেখাবো যে কিভাবে বাক্য থেকে আপনি নাউন শনাক্ত করতে পারেন, কিভাবে বাক্য থেকে নাউন শনাক্ত করতে পারেন। তারপর আমরা দেখব যে পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন এটাও আমরা দেখব, এটাও আমরা দেখব। বুঝতে পেরেছেন? সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নাউন চিনব, বাক্য থেকে নাউন খুঁজে বের করব, পজিশন অফ নাউনটা দেখব। প্রথমেই দেখব পজিশন অফ নাউন। দেখেন নাউনের পজিশন অনেকগুলো আছে, বাট কিভাবে খুব তাড়াতাড়ি শর্টকাট বলা যায় সেটা আমি একটু আপনাকে বোঝায় দিই। কালকে ডাকসুর নির্বাচন, আমাকে বলেন শর্টকাট 1 নাম্বার পয়েন্ট, নাউন কিভাবে বসে, বাক্যে কোথায় নাউন বসে, আই মিন ফরমেশন অফ নাউন, এটা দেখাচ্ছি আপনাকে ডিরেক্ট। দেখেন কালকে কিন্তু ডাকসুর ভিপি নির্বাচিত হবে, যে কেউ একজন হবে। কে হবে সেটা আমরা জানি না, তাহলে আমরা জানি ভিপি। আমরা কি জানি?
আমরা এটা জানি যে ভিপি, ভিপি মানে কি ভাইস প্রেসিডেন্ট, বাট এই মুহূর্তে ভিপির মানে ভাইস প্রেসিডেন্ট না, ভিপির পরে সবসময় নাউন বসে, এটা মনে রাখবেন। কি বলেন, মনে রাখা যাবে না? ভিপির পরে নাউন বসে। স্যার আজকে কি শেষ করতে পারবেন? না, আজকে শেষ করতে পারবো না তানিয়া আফরিন, আসলে আমার সময় খুবই কম, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে দুর্ভাগ্যবশত, কারণ 9:15 পরেই সম্ভবত তন্ময় স্যারের ক্লাস আছে, সো আমাকে 9টার একটু পরপরই ক্লাসটা শেষ করে দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি খুব বেশি কন্টিনিউ করতে পারবো না, বাট যতটুকু আমরা শেষ করব তারপরে আমরা আবারও আসবো, বুঝেন নাই? কোনো সমস্যা নেই। বাট আমার ইচ্ছে ছিল যে আরও পড়াবো, বাট সময়ের স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না, বাট এখনও শেষ করি নাই। ভিপি মানে কি? ভিপি মানে আপনি এখন বলবেন স্যার ভিপি মানে তো ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট, বাট এই মুহূর্তে ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট বলবো না, ভিপি মানে কি বলবো? আপনি জাস্ট এটা মনে রাখবেন, ভিপির পরে নাউন বসে। ভাই কি মনে রাখবেন? ভিপির পরে নাউন বসে। আসেন, পিতে কি বাবা? পিতে হইতেছে প্রিপোজিশন। পিতে কি বলেন? পিতে হইতেছে প্রিপোজিশন। এখন ভিপি মানে ভাইস, ভি মানে ভাইস, পি মানে প্রেসিডেন্ট, এইটা বলতেছি না, এখন বলতেছি ভিপি, পিতে প্রিপোজিশন, আর ভিতে কি? ভিতে হইতেছে ভার্ব। ভিতে কি বলেন তো? ভিতে হইতেছে ভার্ব। ভিতে হইতেছে কি বলেন? ভার্ব। ব্যাস। স্যার আপনাদের পেইড ব্যাচ কবে থেকে শুরু হবে? আপনার কোনো পেইড ব্যাচ আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। নিবন্ধনের ব্যাচ আছে, প্রাইমারির ব্যাচ আছে। আমি তো ওখানে নিবন্ধনের এবং প্রাইমারির দুটো ক্লাস আমি নেই। আসেন, কি বলেন, টেকনিকটা কেমন বলেন? টেকনিকটা মজার কিনা, গতানুগতিক কিনা এবং সাম্প্রতিক কিনা? আপনি টেকনিক্যালি মনে রাখবেন ভিপি, যেহেতু ভিপি শব্দটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, তাহলে আপনি এটা মনে রাখেন যে ভিপির পরে নাউন বসে। তাহলে বাবা ভিপি কি? তাহলে ভিপি হইল আপনার পিতে প্রিপোজিশন আর ভিতে ভার্ব। তাহলে কি বলছি? পিতে প্রিপোজিশন আর ভিতে কি? ভার্ব। এই ভিপির পরেই নাউন বসে। 2টা উদাহরণ দিয়ে আসেন, আমরা 2টা উদাহরণ দিব টোটাল। যেমন আমরা 1 নম্বর উদাহরণ দিব, উই ভিজিটেড, দেখেন উই ভিজিটেড নেপাল, আমরা নেপাল ভ্রমণ করেছিলাম। আরেকটা উদাহরণ দিব আমরা এরকম, আমরা বলতে পারি ইট ইজ মেড ইন চায়না, অথবা আমরা এটা বলতে পারি আই ক্যান নট রিলাই অন, কি বলতে পারি? রহিম। এরকম বলতে পারি। আমরা আরেকটা বাক্য বলতে পারি, আমরা এরকম বলতে পারি যে ইট ইজ মেড ইন চায়না। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, মনে থাকবে কি না বলেন? এই টেকনিকটা আপনাদের মনে থাকবে কি না? টেকনিকটা কি মনে থাকবে? ইংলিশ ক্লাসটা রেগুলার দেন? হ্যাঁ, রেগুলার দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আমাদের আলাদা ইংরেজি কোনো ব্যাচ নাই, তবে আমরা আমাদের প্রাইমারিতে ব্যাচ, পেইড ব্যাচ আছে। যাদের ইংরেজিতে দুর্বলতা আছে, অনেস্টলি স্পিকিং ভাই কোনো সমস্যা নাই, আপনার ইংরেজি কোনো ব্যাপারই না, এটা 2-3 মাসের মধ্যেই কমপ্লিট করা যায়। জাস্ট আপনি শুধু আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। প্রাইমারির নতুন ব্যাচে ভর্তি শুরু হবে আমাদের খুব তাড়াতাড়ি, সবগুলো ব্যাচে ভর্তি শুরু হয়ে যাবে। আপনি ভর্তি হয়ে যান, কোনো সমস্যা নাই, সব কিছু একদম পানি পানি হয়ে যাবে। দেখেন টেকনিকটা ভালো করে খেয়াল করেন ভাইয়াপুরা, যেটা বলেছিলাম যে ভিপির পরে নাউন বসে, জাস্ট আপনি মুখস্থ করবেন ভিপি, ভাইস প্রেসিডেন্ট কিন্তু না। ভিপি মানে কি? ভার্ব এবং প্রিপোজিশন। ভালো করে খেয়াল করেন, উই ভিজিটেড নেপাল, এই দেখেন ভার্ব, এই যে ভিজিটেড হলো ভার্ব, তাহলে ভার্বের পরে নেপালটা নাউন। আই ক্যান্ট রিলাই, আমি নির্ভর করতে পারতেছি না, অন রহিম, রহিমের উপরে আমি ভরসা করতে পারছি না, রহিমের উপর আমি নির্ভর করতে পারছি না। এই যে দেখেন প্রিপোজিশনের পরে রহিম নাউন। দেখেন ইট ইজ মেড ইন চায়না, যেমন আমার হাতে যে ঘড়িটা আছে এটা চায়নার তৈরি, ইট ইজ মেড ইন চায়না, এই যে প্রিপোজিশনের পরে চায়না, দেখছেন? তাহলে আমি বলেছি প্রিপোজিশন এবং ভার্বের পরে নাউন বসে। শর্টকাট কি বলছি? যে ভিপির পরে নাউন বসে, মুখস্থ করবেন, শেষ। সবার এতটুকু কমপ্লিট কিনা? সবার এতটুকু কমপ্লিট কিনা? টেকনিকটা কেমন লাগলো, বুঝছেন কিনা একটু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা? আমার হাতে আসলে আর 5 মিনিট সময় বাকি আছে, 5 মিনিটের মধ্যে যতটুকু পড়ানো যায় ততটুকু পড়াবো। নাউনের পজিশন 4টা, তার মধ্যে আমি 2টা শিখাইলাম, এখন আমি দেখাবো আরও 2টা, এরপর আমি দেখাবো কিভাবে অতি দ্রুত আপনি নাউন বের করতে পারেন। সবার এতটুকু কমপ্লিট কি না?
আপনার আলাদা কোনো ইংরেজি ক্লাস আছে কি? রোদেলা জান্নাত বলেছেন, না আমার আলাদা কোনো ইংরেজি ক্লাস নেই। আপনারা আমাদের প্রাইমারিতে নিবন্ধনে ভর্তি হয়ে যান, আপনারা আমার ক্লাস পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবার এতটুকু কমপ্লিট কি না ভাই বোনেরা? এতটুকু কমপ্লিট? তাহলে মুখস্থ হয়ে গেছে না? বলেন, পড়ার আগে মুখস্থ হয়ে গেছে। ভিপির পরে নাউন বসে। এই ভিপি মানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট না। এই ভিপি মানে কি বলেন? এই ভিপি মানে কিন্তু ভাইস প্রেসিডেন্ট না। এই ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট না। এই ভিপি মানে ভার্ব এবং প্রিপোজিশন। কমপ্লিট? ওকে, সবার কমপ্লিট। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আপনি লেখেন, এরপরে 2 নম্বর নিয়মটা লেখেন যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। লেখেন সাবজেক্ট হিসেবে নাউন বসে। সাবজেক্ট হিসেবে, নাউন লেখার দরকার নাই, সাবজেক্ট হিসেবে। একটা উদাহরণ দিই, সাবজেক্ট হিসেবে। তারপরে 3 নম্বর টেকনিকটা কি? 3 নম্বর টেকনিক হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে। অ্যাপোজিটিভ হিসেবে লেখেন, অ্যাপোজিটিভ হিসেবে। হ্যাঁ, সব ক্ষেত্রে একই নিয়ম। আবু জাফর বলতেছেন সব ক্ষেত্রে কি একই নিয়ম? এই দুইটার জন্য একই নিয়ম। ভার্বের পরে নাউন বসবে, প্রিপোজিশনের পরে নাউন বসবে, এটা একই নিয়ম। প্রিপোজিশনের পরে যে শুধুই নাউন বসবে তা তো না, প্রোনাউনও বসতে পারে। আমরা এখন নাউন শিখতেছি তাই নাউনের কথা বলেছি। হ্যাঁ, আরও অনেক নিয়ম আছে, সব নিয়ম তো এখন দেওয়া যাচ্ছে না, আমি বললাম না সময় কম। দেখেন, সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, অ্যাপোজিটিভ হিসেবে নাউন বসতে পারে, ঠিক আছে? তারপরে পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসতে পারে, ডিটারমিনারের পরে নাউন বসতে পারে, তারপরে অনেক কিছু হিসেবেই নাউন বসতে পারে। আমরা কিছু বাক্য দিব, আমরা কিছু এখন বাক্য দিব। যেমন আকবর রুলস ওভার ইন্ডিয়া। আকবর রুলস ওভার ইন্ডিয়া। তারপর আমরা অ্যাপোজিটিভ হিসেবে আমরা দিব। অ্যাপোজিটিভ হিসেবে আমরা একটা বাক্য দেওয়ার চেষ্টা করব। অ্যাপোজিটিভ হিসেবে যেমন আমরা বলতে পারি, মাই সিস্টার রোকসানা ইজ আ গুড গার্ল। দেখেন, খেয়াল করেন অ্যাপোজিটিভ কি। দেখেন, অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের পরিচিতি দানকারী এবং অ্যাপোজিটিভের বৈশিষ্ট্য হইল এইটা 2টা কমার মাঝখানে বসে। আমি আবারও বলতেছি, অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউনের পরিচিতি দানকারী এবং এটা অ্যাপোজিটিভ কি ভালো করে খেয়াল করেন। অ্যাপোজিটিভের বৈশিষ্ট্য 2টা, এখানে লিখে রাখেন। অ্যাপোজিটিভের বৈশিষ্ট্য 2টা। একটা হচ্ছে নাউনের পরিচিতি দানকারী, মানে যে নাউনের একটা পরিচিতি দেয়, অতিরিক্ত একটা তথ্য দেয়, বাট অ্যাডজেক্টিভের না, অ্যাডজেক্টিভের মতো। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এইটা সর্বদাই 2 কমার মাঝখানে বসে। কোথায় বসে? 2 কমার মাঝখানে বসে। কাইন্ডলি এটা একটু খাতায় লিখবেন। এই 2টা বৈশিষ্ট্য খাতার মধ্যে লিখে রাখেন। অ্যাপোজিটিভ কি বাবা? অ্যাপোজিটিভ তো আমি বলেই দিলাম। অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের পরিচিতি দানকারী। ধরেন আমি সোহান, তাহলে আমার একটা পরিচিতি দেন, সোহান অ্যান ইংলিশ টিচার ইজ অনেস্ট। তাহলে সোহানের পরিবর্তে যেই পরিচিতিটা দিলেন ওইটার নাম অ্যান ইংলিশ টিচার। ওইটাকে 2 কমার মাঝখানে বসায় দেন, ওইটা অ্যাপোজিটিভ হবে। ওইটা যখন নাউন হবে তখন ওইটার নাম অ্যাপোজিটিভ থেকে অ্যাপোজিশন হয়ে যাবে। ওইটা যখন নাউন হবে তখন এটার নাম অ্যাপোজিটিভ থেকে অ্যাপোজিশন হয়ে যাবে। হ্যাঁ, 2 কমার মাঝখানে যেটা বসে, ঠিক বলেছেন। এই যে খেয়াল করেন, দেখছেন এই যে রোকসানা, এইটাই নাউন। তাহলে আমি বলছি কি যে অ্যাপোজিটিভ হিসেবে নাউন হতে পারে। অ্যাপোজিটিভ হিসেবে যখন নাউন হবে তখন অ্যাপোজিটিভের নামটা অ্যাপোজিশন হয়ে যাবে। অ্যাপোজিটিভ হিসেবে যখন নাউন হবে তখন অ্যাপোজিটিভ জিনিসটা অ্যাপোজিশন হয়ে যাবে। সবার কি কমপ্লিট কিনা? তাহলে আমি 2টা তথ্য বলছি অ্যাপোজিটিভ সম্পর্কে। আমি টোটাল 2টা তথ্য বলছি। আমি অ্যাপোজিটিভ সম্পর্কে টোটাল 2টা তথ্য বলছি। একটা হচ্ছে নাউনের পরিচিতি দানকারী, আরেকটা হচ্ছে 2 কমার মাঝখানে বসবে। এ দেখেন, আমার বোন, আমার বোনকে রোকসানা, তাহলে এটাই হলো আমার বোনের পরিচয় রোকসানা। এবং এই যে 2 কমার মাঝখানে বসাইছি, তাহলে 2 কমার মাঝখানে যখন কোনো একটা নাউন বসবে তখন ওইটার নাম অ্যাপোজিটিভ না বলে অ্যাপোজিশন বলতে হবে। শেষ। কমপ্লিট কিনা? এতটুকু কমপ্লিট সবার? এতটুকু কমপ্লিট, ওকে। তারপরে আসেন 4 নম্বরে আসেন। খুব শর্টকাট লিখবেন, বুঝতে পারছেন? খুব শর্টকাট লিখবেন।
লেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে। 5 নম্বর লেখেন যে ডিটারমিনারের পরে নাউন বসতে পারে। 6 নম্বর লেখেন আপনি ডেমনস্ট্রেটিভের পরেও নাউন বসতে পারে। ডেমনস্ট্রেটিভের পরেও কিন্তু নাউন বসতে পারে। এই দেখেন ডেমনস্ট্রেটিভের পরেও নাউন বসতে পারে। এরকম অসংখ্য আলোচনা আছে, আমরা আলোচনা করতেই থাকবো, বাট আজকে আর সম্ভব হবে না সম্ভবত। তারপরে দেখেন 7 নম্বরে দেখেন যে আর্টিকেল দি, হ্যাঁ, এবং অফের মাঝখানে যেটা বসে ওইটাও নাউন হতে পারে। ঠিক আছে, ওইটাও কিন্তু নাউন হতে পারে। ভালো করে খেয়াল করেন এতটুকু লিখেছেন কিনা। এখানে আমি কোনো এক্সাম্পল দিব না, জাস্ট এতটুকু লিখছেন কিনা এটা দেখবো। পসেসিভ অ্যাডজেক্টিভ কারা? ওই যে আমরা জানি হি, ইয়া, হিস, মাই, আওয়ার, দেয়ার, এইগুলা। ডিটারমিনার আমরা চিনি বা আরও ভালো করে চিনবো। ডেমনস্ট্রেটিভও চিনি। আর্টিকেল দি প্লাস নাউনের অফের মাঝখানেও কিন্তু নাউন বসতে পারে। আর্টিকেল দি প্লাস অফের মাঝখানেও নাউন বসতে পারে। সময় শেষের দিকে চলে আসছি। জব ইংলিশ বইয়ের বেসিক কোর্স চালু হবে কবে থেকে জানাবেন প্লিজ। শোনেন, আমি একটা কথা বলি, আপনি শুধু জব ইংলিশ বইটা কিনবেন। আপনি আমাদের ইংরেজিতে ভালো করতে চাইলে জব ইংলিশ বইটা কিনবেন। ইংরেজি বইয়ের যত কোয়েশ্চেন আছে সব আমরা ধৈরা আপনার খাওয়াইয়া দিব। ওগুলো থেকে কমন করবেন, আপনার কোনো সমস্যা নাই। আমাদের সকল বই কিনবেন। আর ইংরেজিতে যদি অসুবিধা থাকে তাহলে বইটা কিনে আমাদের সাথে যুক্ত হবেন। প্রত্যেকটা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দিব, কোনো সমস্যা নাই। বাট সত্যি বলতে, অনেস্টলি স্পিকিং, যে আমি আরও অনেক বেশি এক্সপ্লেন করতে চাইছিলাম, বাট টাইম ইজ ওভার রাইট নাও। সো আই ক্যান প্রলং মাই স্পিচ, আই ক্যান প্রলং দিস ক্লাস। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইজ বিকজ অফ এখন কিন্তু খুব দ্রুতই তন্ময় স্যারের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। বাট আমি কিন্তু ক্লাসটা আর কন্টিনিউ করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা কী পড়বো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন নেক্সট ক্লাসে আমরা কীভাবে পড়বো, সেগুলো আপনারা দেখেন। দেখছেন, একটু খেয়াল করেন। নেক্সট ক্লাস আমরা কিভাবে পড়বো, আমি কিন্তু সময়ের কারণে ক্লাসটা নিতে পারলাম না ভালো করে, আরও বেশি ভালো করে নিতে চাইছিলাম, বাট আমি জানি না আপনাদের ক্লাসটা কেমন লেগেছে। যদিও আমি ক্লাসটা খুব তাড়াহুড়া করে নিয়েছি, জানি না আপনাদের কেমন লেগেছে। দেখেন বিসিএস এর প্রশ্ন আমাদের জব ইংলিশ বই থেকে হুবহু আমরা তুলেছি। তাহলে আপনি শুধু বইটা কিনেন, আমাদের এই জব ইংলিশ বইটা কিনেন। আপনার জন্য সমস্ত আয়োজন রেডি করা আছে। শুধু আপনি বইটা কিনেন, আপনার জন্য সমস্ত আলোচনা রেডি করা আছে। দেখছেন প্রত্যেকটা প্রশ্ন আমরা রেডি করে রাখছি। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাকে আমরা অ্যানালাইসিস করে পড়াবো। এই জন্য আপনি জাস্ট আমাদের বইটা কিনবেন। প্রত্যেকটা কোয়েশ্চেন দেখছেন প্রাইমারির প্রশ্ন। দেখেন এই যে বিগত 10 বছরের প্রাইমারির কোয়েশ্চেন, বিগত 10 বছরে যত প্রাইমারি কোয়েশ্চেন আসছে সবগুলো কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করে দেবো ইনশাল্লাহ। নিবন্ধনের জন্য কি এই বই একই বই কিনতে হবে? হ্যাঁ, এই বই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এই বই হয়ে যাবে, সমস্যা নাই, এই বইই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসটা আর লম্বা করতেছি না। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চমৎকার ক্লাস নিয়ে। হ্যাঁ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, কারণ যেহেতু আমাদের প্রতিনিয়তই ফ্রি ক্লাস হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে এবং লম্বা সময় নিয়ে দেখা হবে। তো আজকে আর ক্লাসটা দেরি করতেছি না। আমি খুব তাড়াহুড়ো করে যতটুকু পড়ানো সম্ভব পড়িয়েছি, যতটুকু বোঝানোর সম্ভব বুঝিয়েছি। বাকিটা নেক্সট ক্লাসে পড়াবো। এরই মধ্যে আপনারা দ্রুত বইটা কিনে ফেলবেন, আমাদের কোর্সটা কিনে ফেলবেন, সব কিছু পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।